সকালে আমাকে একজন কনস্টেবল এসে বলল, রেডি হন আপনি, বড় ম্যাম আসছে আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি কনস্টেবলের দিকে তাকিয়ে বললাম, কখন যেতে হবে আমাকে? কনস্টেবল বলল, আসেন আমার পিছু পিছু। আমিও দাঁড়িয়ে কনস্টেবলের পেছনে পেছনে যেতে লাগলাম। যেতে যেতে অবশেষে আমাকে একটা উন্নত মানের রুমের ভেতরে নিয়ে গেল। এখানে শুধু মাঝখানে একটা টেবিল পড়ে আছে, আর চারপাশে শুধু কম্পিউটার আর কম্পিউটার। আমাকে টেবিলে বসার জন্য বলা হলো। আমিও ভদ্রভাবে তাই করলাম। টেবিলে বসার পর আমার হাতে হাত করা লাগিয়ে কনস্টেবল বাহিরে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর আমার আম্মুর বয়সী একজন মহিলা ভেতরে প্রবেশ করলো। দেখে মনে হয় ইনি কোনো বড় অফিসার। ভেতরে ঢোকার সাথে সাথে আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন ম্যাম? আমার কথা শুনে তিনি কোনো উত্তর দেয় নাই, উল্টা আমার সামনে এসে আমাকে প্রশ্ন করলো, নাম কি তোমার? আমি বললাম, জি ম্যাম, রনি। তিনি বললেন, নামটা তো বেশ ভালোই আছে। এখন আমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন করি, সঠিক উত্তর দিবে। আমি বললাম, জি ম্যাম, বলেন। তিনি বললেন, যেই মা তোমাকে ছোট থেকে লালন পালন করেছে আর শেষে তুমি তাকেই কেন খুন করলে? আমি এবার নিচের দিকে তাকিয়ে মন খারাপ করে বললাম, আপনার সব প্রশ্নের উত্তর দিব ম্যাম, শুধু আমার একটা কথা জানার আছে, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আমার কথা শুনে এবার ম্যাম দাঁড়িয়ে চোখ লাল করে বলল, আমার মুখে মুখে কথা বলার অনুমতি তোমায় কে দিল? এবার আমি চুপ করে আস্তে করে বললাম, ম্যাম আমি জানি আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন না, তা আমারও লাগবে না। তবে একটা কথা বলি, জানেন যখন নিজের আপন চাচাতো বোন আর সৎ বাবা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় তখন খুব খারাপ লাগে। আমি শুধু এইটুকুই বলবো, আপনি আমাকে যা কিছুই বলেন না কেন আমি কোনো উত্তর দেব না। যদি আপনাদের মনে হয় আমি আমার মাকে খুন করেছি তাহলে তাই মনে করেন। আমাকে ফাঁসি দিবেন তাই তো? দিয়ে দেন। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ ছিল না, এখন ওরা আমার মাকে মেরে ফেলেছে। যদি আমি এখান থেকে ফিরে যাই ওদের জ্যান্ত জ্বালিয়ে মারবো, এর থেকে আমার মৃত্যু হয়ে যাক, এটাই বেটার। আমিও আমার আম্মুর কাছে চলে যাব। আমার কথা শুনে পুলিশ অফিসার আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, কি জানি একটা চিন্তা করে হাত দিয়ে কি একটা বাহিরে ইশারা করলো, আর সাথে সাথে একজন কনস্টেবল একটা লাশ নিয়ে রুমের ভেতরে ঢুকলো। লাশটা আমার সামনে রেখে কনস্টেবল বাহিরে চলে গেল। তবে আমি মৃত লাশটা দেখে পুরাই বোকা হয়ে গেছি। এত সুন্দর একটা মেয়ে, দেখে মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে, কিন্তু এই মেয়েকে এখানে আনলো কেন? এবার পুলিশ ম্যাম বলল, এই মেয়েটা কিছুক্ষণ আগে বিষ পান করে মারা গেছে, তবে আমরা এটাকে আত্মহত্যা বলি না, এই মেয়েকে কেউ জোর করে বিষ খাইয়েছে। একে এখানে আনা হয়েছে একটা কারণে, সেটা হলো তোমাকে এই মেয়েটিকে কেটে 3 টুকরো করতে হবে। এই দেখো তোমার সামনে লম্বা একটা তলোয়ার আছে, এখন কাজে লেগে পড়ো। এবার ম্যামের কথা শুনে আমার কলিজার পানি শুকিয়ে গেল। কি বলছে এসব? যেখানে আমি আজ পর্যন্ত একটা মশাকেও মারি নাই, সেখানে এই মেয়েটাকে আমি কিভাবে কেটে 3 টুকরো করব? আমার তো মাথা ঘুরছে ম্যামের কথা শুনে। ম্যাম বলল, কি হলো? আমি কি বললাম কানে যাচ্ছে না তোমার? এবার আমি ভয় পেয়ে বললাম, ম্যাম আমি এসব করতে পারবো না, এটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। এবার পুলিশ অফিসার আমার সামনে এসে বলল, দেখো তোমাকে খুব সুন্দর একটা অফার দিচ্ছি, যদি এই মেয়েকে কেটে 3 টুকরো করতে পারো তাহলে তোমাকে ফাঁসির আদেশ থেকে রক্ষা করা হবে, আর তোমাকে এই জেল থেকে সসম্মানে মুক্ত করা হবে। আর যদি না পারো তাহলে মনে করো খুব শীঘ্রই তোমার ফাঁসি হয়ে যাবে। এখন তোমার হাতে সবকিছু, বাঁচতে চাও নাকি মরতে চাও? ম্যামের কথা শুনে আমার মাথা কাজ করছে না, তবে এখন আমার মনের ভেতরে শুধু এইটুকুই চলছে, আমাকে বেঁচে থেকে আমার আম্মুর হত্যার প্রতিশোধ নিতে হবে। তাই কাপা কাপা হাতে লম্বা ছুরিটা হাতে নিলাম। অন্যদিকে ম্যাম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, তিনি দেখছে যে আমি কি করতে চাইছি। ছুরিটা হাতে নিয়ে মেয়েটার সামনে গেলাম, কিন্তু আমার চোখ থেকে টপ টপ করে পানি নিচে পড়ছে। মেয়েটার দিকে তাকিয়ে ছুরিটা নিচে ফেলে দিয়ে কান্না করতে করতে বললাম, আজও পৃথিবীতে কিছু বিশ্বাসঘাতক মানুষ আছে যারা দিন শেষে নিজের মানুষের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। আমি ওদের বলেছিলাম আমার আম্মুকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো বিনিময়ে, কিন্তু ওরা আমার কথা শুনলো না। আমাকে বাঁচতে হবে না ম্যাম, আমার মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীতে বাঁচার মতো কোনো অধিকার রাখে না, যে কিনা নিজের মাকে বাঁচাতে পারে নাই। কিছুক্ষণ কান্না করে চোখের পানি মুছে আবার টেবিলের সামনে গিয়ে বসে বললাম, আমার দ্বারা এসব করা সম্ভব না ম্যাম, মাফ করবেন। আর কিছু না বলে ম্যাম চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। আরেকজন কনস্টেবল এসে আমাকে আবার সেই আগের জায়গায় নিয়ে গেল। আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। রিপন আর মিতু আমাকে দেখতে আসে নাই, হয়তো ওরা আমাকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছে। এসব বলে আমি আমার মনকে বুঝাই, তবে আমার ফাঁসি হবে নাকি আমাকে ছেড়ে দেওয়া হবে এসব সম্পর্কে এখনো আমি কিছু জানতে পারি নাই। ওই যে ম্যাম গেলেন আর আসে নাই। আমাদের প্রতি শুক্রবারে সকল আসামিকে একত্রে করে বাগান মাঠ ইত্যাদি আরও অনেক কিছু পরিষ্কার করানো হয়। আজকে শুক্রবার, তাই প্রতিদিনের মতোই আজকে মাঠ পরিষ্কার করে একটু বসলাম। হঠাৎ করে একজন মুরব্বী এসে আমার পাশে বসলেন। তাকে অবশ্য মুরব্বী বললে ভুল হবে, তার বয়স অনুমানিক 40 কি এর বেশি হবে হয়তো। যাকে এসব দেখে আমার কি লাভ, শরীরটা আমার প্রায় অনেকটাই ঘেমে গেছে। হঠাৎ করে আমার পাশ থেকে মুরব্বী বলল,
তো কি খবর মিস্টার রনি, ভালো আছো তুমি? এবার আমি লোকটার কথা শুনে পুরাই বোকা হয়ে গেলাম। এই লোকটা আমার নাম জানলো কিভাবে? এখানে তো আমার তেমন কারোর সাথে পরিচয় নাই, নিজের মতোই নিজে একা থাকি, কিন্তু এই লোকটা আমার নাম জানে কি করে? মুরব্বী আমার চোখের চাহনি দেখে বলল, আমাকে এত দেখার মতো কিছুই নাই, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, আর আমি জানি তুমি এসব জানতে চাইবে। যদি আমার সম্পর্কে কিছু জানতে চাও তাহলে বলতে পারো, তবে আমাকে চাইলে তুমি আঙ্কেল বলে ডাকতে পারো। এবার আমি বলা শুরু করলাম, আমাকে আপনি কিভাবে চিনেন? আমার কথা শুনে তিনি একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমাকে এখানে আনা হয়েছে তোমার মায়ের খুনের দায়ে। আমি ঠিক বললাম তো? আমি বললাম, যা বলেছেন সব ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। লোকটা বলল, আমার সম্পর্কে জানতে হলে তোমার অনেক সময় লাগবে। এখন আমি তোমার কাছে এসেছি একটা দরকারে, এটা শুধু তুমি করতে পারবে। কেন জানি আমার তাই মনে হলো। আমি বললাম, সে পরে দেখা যাবে, আগে বলেন আমার সম্পর্কে আপনি এত কিছু কিভাবে জানেন? লোকটা বলল, বলেছি না সবই বলবো। তার আগে আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। আর একটা কথা বলতে ভুলে গেছি, তুমি হয়তো জানো না তোমার বেস্ট ফ্রেন্ড মিতু আর রিপন তোমার সাথে কি করেছে। তুমি চেয়েছিলে ওরা দুইজন বিবাহ করে সুখে জীবনযাপন করুক, কিন্তু তুমি হয়তো এটা জানো না ওদের বিয়ে আরো 2 মাস আগে হয়ে গেছে, কিন্তু তোমাকে এটা বলে নাই। তুমি হয়তো ওদের সত্যিকারের বন্ধু ভাবো, কিন্তু ওরা তোমাকে বন্ধু ভাবে না। আমি জানি তুমি আমার এসব কথা বিশ্বাস করবে না, তবে এই মুহূর্তে আমি জেলের ভেতরে আছি, তাই আমি কিছু করতে পারবো না। যদি তুমি বিশ্বাস করো তো করলে, না হলে আমি আর কি বলবো। মুরব্বী আঙ্কেলের কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে আবার প্রশ্ন করলাম, আপনি যদি সত্যি হন তাহলে এসব কি? আমাকে থামিয়ে মুরব্বী আবার বলা শুরু করলো, তোমার সম্পর্কে আমি সবকিছু জানি, আর এটাও জানি তোমার আম্মুকে তোমার সৎ বাবা আর তোমার চাচাতো বোন মিলে মেরেছে। যদি আমার কথা মানো তো আমি তোমাকে বাঁচাতে পারি, তবে শর্ত একটাই, আমার কথা মতো কাজ করতে হবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এবার আমি পুরোটাই চিন্তামগ্ন হয়ে গেলাম। একজন মানুষ যে কিনা জেলের ভেতরে থেকে আমার সম্পর্কে সবকিছু জানে, এটা কিভাবে হতে পারে? এই মুহূর্তে আমার বেঁচে থাকা অনেক বেশি দরকার। ছাড়বো না আমি ওদের, যারা আমার মাকে মেরেছে। কিন্তু আমার মাথায় একটা জিনিস শুধু বারবার ঘুরছে, এই লোকটা আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? লোকটা বলল, দেখো, আমার কথা শুনলে ভালো একটা জীবন পাবে। যদি আমার কাজটা করে দিতে পারো, বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই করে দিব। যদি বলো তুমি এই দেশে রাজত্ব করতে চাও, তাহলে আমি তোমাকে সেটাই করে দিব। তোমার উপর আমার এটা বিশ্বাস হয়েছে, কারণ তুমি গ্রাম অঞ্চলের একটা ছেলে, তোমার মুখে মায়া মায়া একটা ভাব আছে, তাই ওদের তোমার পছন্দ হয়েও যেতে পারে। এখন বলো তুমি রাজি কিনা, আর আমি সব বলবো। তোমার সম্পর্কে আমি এত কিছু কিভাবে জানি, তার আগে তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। ভয় পেও না, সহজ একটা কাজ। ফাঁসিতে ঝুলতে চাও নাকি নতুন জীবন ফিরে পেতে চাও? এবার আমি সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে বললাম, জি, আমি বাঁচতে চাই। বলেন আমাকে কি করতে হবে? যদি আপনার কথা মানি তাহলে আমি এখান থেকে যেতে পারবো তো, নাকি এখান থেকে গেলেও আমাকে পালিয়ে বেড়াতে হবে? লোকটা বলল, পালিয়ে বেড়াতে হবে না, পুলিশ তোমাকে দেখেও ধরবে না, এটা নিশ্চিত থাকো। এখন কথাটা হলো, আমি এবার খুব আগ্রহ নিয়ে বললাম, জি বলেন। মুরব্বী আবার বলা শুরু করলো, বিশ্বসুন্দরীর নাম শুনেছ নিশ্চিত, যে তোমাদের এখানে বেড়াতে এসেছে। আসল কথাটা হলো, তোমাকে তার বাড়িতে চাকরের কাজ করতে হবে, আর সেখানে থেকেই আমার কাজ শুরু। এবার আমি পুরাই বোকা হয়ে গেলাম। কি বলছে এসব? আমাকে নাকি আবার চাকরের কাজ করতে হবে? আমি কিছু বলছি না দেখে মুরব্বী আবার বলল, বেশি দিন না, 1 মাসের আগে সবকিছু হয়ে যাবে। আর বাংলাদেশের অনেক নামকরা ব্যক্তি তার বাসায় কাজ করার জন্য প্রতিদিন অনুরোধ করে, কারণ তারা এক নজর বিশ্বসুন্দরীকে দেখতে চায়। তাদের বাসায় যারা কাজ করে, তাদের চাকর বলো আর যাই বলো, তারা বাসা থেকে বের হলে 2 জন পুলিশ একজন চাকরের পাশে থেকে পাহারা দেয়। তাহলে বুঝো তারা কেমন সম্মান পায়। আর তুমি যদি চাও অনেক কিছু করতে পারবে, সে পরে দেখা যাবে। বর্তমানে তোমার কাজ হলো চাকর হয়ে ওদের বাসায় যেতে হবে। যেখানে বড় বড় নামকরা ব্যক্তিরা যেতে পারে না, সেখানে তুমি কিভাবে যাবে? তাই তো ভাবছো? এত চিন্তা করো না, আমি বলেছি তো সবকিছু আমি নিজে বুঝে নিব। এখন বলো তোমার মতামত কি? মুরব্বীর কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। জানা নেই একজন অপরিচিত লোকের কথা শুনবো কিনা। যদি আমি বাঁচতে পারি, তার কথা শোনা আমার অবশ্যই ঠিক হবে, তবে তার সম্পর্কে সবকিছু পরে ধীরে ধীরে জেনে নিব। কে এই ব্যক্তি? লোকটা বলল, কি হলো, আমি কি চলে যাব নাকি? এবার আমি বললাম, আপনি সবকিছু রেডি করেন, আমি যেতে রাজি আছি। মুরব্বী এবার আমাকে জড়িয়ে ধরে বলল, গুড, আমি জানি তুমি পারবে। বহুদিনের অপেক্ষায় আছি শুধু এই দিনটা দেখব বলে। এবার আমি প্রশ্ন করলাম, আপনি এখানে কেন? মুরব্বী এবার হাসি দিয়ে বলল, তুমি তো কাউকে খুন করেছ, মানে মিথ্যা অভিযোগে এখানে এসেছ। আর আমি এখানে এসেছি একটাই কারণে, আমার হাতে পিস্তল ছিল সেই দিন। আমি বললাম, বুঝলাম না কিছু আঙ্কেল। লোকটা বলল, এসব এখন তোমার মাথায় ঢুকবে না,
আগে এখান থেকে বের হও, পরে সবকিছু ধীরে ধীরে জানতে পারবে। আর শেষবারের মতো কাউকে কিছু বলতে চাইলে বলতে পারো, কারণ আগামীকাল তুমি এখানে থাকবে না। হঠাৎ করে একজন কনস্টেবল এসে বলল, আজকের মতো সবকিছু এখানে শেষ। এখন যেই জায়গায় ছিলে সেই জায়গায় চলে যাও। আঙ্কেল আর আমাকে কিছু বলল না, শুধু যাওয়ার আগে বলে গেল, রাতে তোমার সাথে আবার দেখা হবে হয়তো। আমি আনমনে হেঁটে চলে গেলাম, আর মনে মনে চিন্তা করছি, আমাকে কি সত্যি উনি এখান থেকে বের করতে পারবে নাকি না। হয়তো পারবে, দেখি কি করে। এখন রাত বাজে প্রায় 10টার মতো। একজন কনস্টেবল এসে আমি যেখানে থাকি সেখানের তালা খুলে চলে গেল। আমি বিষয়টা কিছু বুঝলাম না। কনস্টেবল যাওয়ার পরপরই আবার সেই মুরব্বী আঙ্কেল ভেতরে ঢুকলো। তার এক হাতে একটা কিসের যেন বোতল আর এক প্যাক সিগারেট, এগুলো নিয়ে আমার সামনে বসে বলল, এখানে বসো। দাঁড়িয়ে আছো কেন? আমিও চুপচাপ বসে বললাম, আচ্ছা আঙ্কেল, যেখানে মানুষ জেল থেকে একটা কথাও বলতে পারে না সেখানে আপনি। আঙ্কেল হাসি দিয়ে বলল, এগুলো করতে গিয়ে আমার অনেক টাকা পুলিশের পকেটে দিতে হয়েছে। এই মিনিমাম ধরো 50 লাখ প্লাস। এখন এমন কিছুই নাই যে আমি বলবো তারা আমাকে তা এনে দিবে না। আর তোমাকে ছাড়ানোর জন্য আমাকে কত দিতে হয়েছে জানো? থাক, এটা শুনলে তুমি মন খারাপ করবে। এখন বলো বাজে অভ্যাস আছে কিনা। আমি বললাম, না আঙ্কেল, আমার এসব অভ্যাস নেই, আমি এসব খাই না। আঙ্কেল আমার হাতে একটা সিগারেট দিয়ে বলল, অন্য কিছু খেতে হবে না, এটা খাও, দেখবে মনের ভেতরে যত দুঃখ কষ্ট ছিল সব দূর হয়ে যাবে। সবাই এই জিনিসটাকে খারাপ বলে, কিন্তু কেউ আর এটা জানে না এই জিনিসটাই মনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয়। যাই হোক, এটা জাস্ট একটা গল্প, তাই এই কথাটাকে কেউ সিরিয়াসলি নেবেন না। আঙ্কেলের কথা শুনে সিগারেটটা হাতে নিয়ে একটা টান দিলাম। প্রথম একটু কাশি উঠলো, পরে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এর মাঝেই আঙ্কেল বলে উঠল, আগামীকাল একটা ট্রাক গাড়ি ভেতরে আসবে, আর না হলে হয়তো আজকে রাতে আসবে, কিছু চেয়ার আরো অনেক কিছু নিতে। এই থানার নষ্ট যা কিছু আছে সব নিয়ে যাওয়া হবে। আমার পুলিশের সাথে কথা হয়েছে, তোমাকে সুযোগ দিবে পালানোর জন্য। মানে তুমি যখনই সুযোগ পাবে তখনই ট্রাকের ভেতরে চলে যাবে, এক কোনায় গিয়ে লুকিয়ে থাকবে, আর রাস্তা থেকে আমার লোক এসে তোমাকে নিয়ে যাবে। বাদবাকিটা ওরাই তোমাকে বুঝিয়ে দিবে। এখন আমি কি বললাম বুঝলে তো? আমি বললাম, সবকিছুই তো বুঝলাম আঙ্কেল, কিন্তু আমি এখান থেকে পালিয়ে গেলে আমাকে তো আবার ওরা খুঁজবে না, কারণ আমি তো ফাঁসির আসামি। আঙ্কেল বললেন, তো কি হয়েছে? আর আমি বলছি না তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি সবকিছু ব্যবস্থা করে দিব। আমি বললাম, আচ্ছা এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে দিলাম, আপনার যেহেতু এত ক্ষমতা তাহলে আপনি কেন? আমাকে থামিয়ে আঙ্কেল বলল, যে পর্যন্ত বললে সেই পর্যন্তই থাক, আর কিছুই বলো না। আমার সম্পর্কে জানতে হলে তোমাকে আগে এখান থেকে বের হতে হবে। আর এই নাও ফোন, এখানে শুধু আমার আর অন্য একজনের নাম্বার আছে, যখন দরকার মনে করবে ফোন করবে, ঠিক আছে? আর তোমাকে যখন চাকর হিসেবে চাকরি দেওয়া হবে তখন 3-4 দিন তোমার উপর নজর থাকবে, এরপর সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি কি বললাম মনে থাকবে তো? আর সকাল 6টায় রেডি থেকো, বাহিরে যে কোনো সময় একটা ট্রাক আসছে, এটা এখান থেকে সকালে চলে যাবে। আমাকে যেন আর কিছু বলতে না হয়, বলতে পারো এটাই আমাদের শেষ দেখা। এখন আসি, থাকো তুমি। আমি বললাম, আঙ্কেল একটা কথা। আঙ্কেল বললেন, আর কোনো কথা নয়, এখন আমাকে যেতে হবে। এই বলে আঙ্কেল চলে গেল। আমি শুয়ে শুয়ে চিন্তা করছি কিভাবে কি করব, আর কি সব বলে গেল। মনে হচ্ছে যেন সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে গেছে। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতে পারি না। ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙলো। ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে আছে, লেখা আছে, সবকিছুর দরজা 1 মিনিটের জন্য খুলে দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে পড়ো, তোমাকে দেখলেও কেউ কিছু বলবে না। মেসেজটা পড়ে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। কোনো রকমে ট্রাকের কাছে যেতেই ট্রাকের ড্রাইভার আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, ভেতরে এক কোনায় গিয়ে লুকিয়ে পড়েন। আমিও তাই করলাম। আর কিছুক্ষণ পর ট্রাক চলতে লাগলো। যতটা দূরে যাচ্ছি মনে হচ্ছে যেন আমি আমার মাকে ফেলে চলে যাচ্ছি। মনে মনে শুধু এইটুকু চিন্তা করলাম, যার কারণে আজকে আমার এই অবস্থা, তাদের আমি ছাড়বো না, আমিও দেখে নিব তোমাদের। আঙ্কেলের দেওয়া ফোনটা নিয়ে দেখতে লাগলাম। সবকিছু ঠিকঠাক থাকলেও এই ফোনটা আমার বেশি একটা পছন্দ হয় নাই। অনেকক্ষণ পর ট্রাকটা একটা জায়গায় থামলো। আবার ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, তোমার গন্তব্য চলে আসছে, এখন নিচে নেমে পড়ো। আমিও তাই করলাম। দেখি আমার কপালে কি আছে। ট্রাক থেকে নেমে যেতেই ট্রাক চলে গেল। আমি রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি। আশেপাশে তো তেমন কাউকে দেখতে পারছি না, একদম সবকিছু নিরিবিলি। আমি কোথায় এসে ফেসে গেলাম? হঠাৎ দেখি রাস্তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে আসছে, তবে মেয়েটার হাতে একটা পিস্তল আছে। আমার মনের ভেতরে একটু ভয় জাগলো, আমাকে আবার এই মেয়ে মেরে ফেলবে না তো? মেয়েটা আমার সামনে এসে পিস্তল পেছনে রেখে বলল, আমাকে তোর পছন্দ হয়? এবার আমি ঘাবড়ে গিয়ে বললাম, জি আপু, এসব আপনি কি বলছেন? মেয়েটা এবার বড় চোখে তাকিয়ে বলল, আমাকে তোর পছন্দ হয় নাকি তাই বল, এত কিছু আমি তোর কাছে জানতে চেয়েছি। কি এক প্যারায় পড়লাম আজকে আমি।
কি আর করার, তবে একটু পেঁচিয়ে উত্তর দিলাম, আপনার মতো মেয়েকে আবার কে পছন্দ করবে না বলেন? দেখতে শুনতে তো একদম পরীর মতো, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল টিপ, দেখতে একদম ঝাক্কাস লাগছে। মেয়েটা এবার আমার আরও একটু কাছে এসে বলল, তাহলে এখন আই লাভ ইউ বল। এবার আমি একটু পিছিয়ে গিয়ে বললাম, দেখেন আপু, আমাকে প্লিজ বিরক্ত করবেন না, এমনি এক টেনশনে আছি। মেয়েটা এবার পেছন থেকে পিস্তল বের করে বলল, এটা তো ভালো করেই চিনিস, এখন তুই আমাকে লাভ ইউ বল। যেই মেয়েটাকে আমি কিছু বলতে যাব তখন দেখি আমার সামনে দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে। এবার আমি একটু নিজেকে আড়াল করতে চেষ্টা করলাম, মনের ভেতরে আলাদা একটা ভয় জাগলো। যেই হেঁটে চলে যাব তখন মেয়েটা আমার হাত ধরে বলল, কোথাও যেতে হবে না, আর পুলিশকে এত ভয় পেতে হবে না, ওরা তোমার কিছুই করবে না, আর তোমাকে আমার বাবাই এখানে পাঠিয়েছে। আমি এবার অবাক হয়ে বললাম, তার মানে ওই মুরব্বী আঙ্কেল কি তোমার বাবা? মেয়েটা বলল, উনি আমার বাবা হন। আমি বললাম, কিন্তু সে না হয় বুঝলাম, তবে আপনার বাবা যে জেলে আছে, যিনি আমাকে জেলে বসে বের করে দিলেন, তিনি চাইলে সবকিছু করতে পারে, কিন্তু তিনি জেলে কেন? কাহিনী কিছুই বুঝলাম না। মেয়েটা এবার মন খারাপ করে বলল, সে অনেক কথা, পরে একদিন বলবনি। মেয়েটা এবার আমার কাঁধের উপর হাত রেখে বলল, তা তোর নাম কি? মেয়েটার হাত সরিয়ে বললাম, জি আমার নাম রনি। আর আমার কাজ কি? মেয়েটা বলল, তোর কাজ কি সেটা তো বুঝিয়েই দিব। আর শোন, আমার নাম মুক্তা, তুই যা ইচ্ছা বলে ডাকতে পারিস। এখন আমার সাথে আয়। মুক্তার সাথে যেতে যেতে প্রশ্ন করলাম, আপনাকে দেখলে কেমন যেন ছেলে ছেলে লাগে, সবকিছু একদম ছেলেদের মতোই। মুক্তা এবার আমার হাত ধরে বলল, ঠিক আছে, তুই যেহেতু বললি আমার সবকিছু ছেলের মতোই, তাহলে চল আমরা দুইজন মিলে একদিন এক বিছানায় থাকি। ছেলে ছেলে তো একসাথে এক বিছানায় থাকাই যায়, কি বলিস তুই? আমি এবার মুখে হাত দিয়ে বললাম, আপনার মুখে দেখি কিছুই আটকায় না, আমি অজানা একটা ছেলে, আর আমার সাথে এসব বলছেন? যদি আমি আপনার এসব কথা শুনে? মেয়েটা বলল, গরম হয়ে যাবি নাকি? সমস্যা নেই, আমার কাছে ঠান্ডা করার ঔষধ আছে। আমি আর কিছুই বললাম না, এই মেয়ের মাথায় ছিট আছে নাকি ওসব করে বেড়ায় কে জানে। হঠাৎ করে মুক্তা বলা শুরু করলো, আজকে বিকালে তোরে যদি পছন্দ হয় নিয়ে যাওয়া হবে, আর বাবা যেহেতু এত কষ্ট করে তোকে বের করলো, আমি মনে করি তুই তার আশা বিফলে যেতে দিবি না। আমি বললাম, সে পরে দেখা যাবে, কিন্তু আমার কাজটা কি? মুক্তা বলল, আগে সেই বাড়ির ভেতরে যা, পরে বলবো তোর কি করতে হবে। যেতে যেতে আমাকে একটা রুমের ভেতরে নিয়ে গেল, দরজা বন্ধ করে আমাকে পুরাতন কিছু কাপড় দিয়ে বলল, রেডি হয়ে নে, আর যা কিছু করতে হবে তোর এখন একাই করতে হবে। যদি বুদ্ধি খাটিয়ে উনাকে রাজি করাতে পারিস তাহলে মনে করব তুই সবকিছু পারবি। আমি আমার মতো রেডি হয়ে নিলাম, পুরাতন কাপড় দিল যাতে আমাকে দেখে গরিব গরিব মনে হয়। মুক্তা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, সত্যি তুই অনেক মায়াবী একজন ছেলে, আমার তোকে দেখেই প্রেম করতে ইচ্ছে করছে, তবে আমার সাথে প্রেম করে তুই কিছুই পাবি না, কারণ আমি ব্যবহারিত, তুই চাইলে। আমি বললাম, প্লিজ আপনি আর কিছু বলবেন না, নিজেকে নোংরা মনে করেন দেখে সবাই নোংরা না, এখনো সময় আছে, ভালো হয়ে যান। মুক্তা বলল, এই চুপ কর, তোকে আমি এত কথা বলতে বলেছি? আমার বাবার টাকা আছে, আমি যা ইচ্ছা তাই করব, এই সময়টাই তো এনজয় করার সময়, আর আমি সবকিছু সরাসরি বলতে পছন্দ করি। আর আমার সম্পর্কে যে এত খারাপ কথা বললি, যেই মেয়েটা তলে তলে টেম্পু চালায় তাদের কিছু বলবি না? ধুর, আমি কার সাথে এত কথা বলছি? রেগে মেগে রুম থেকে বের হতে হতে বললাম, আপনার সময়ের কোনো দাম নেই, কিন্তু আমার সময়ের দাম আছে, এখন আমাকে বলেন আমার কি করতে হবে। এবার মুক্তা আমার সামনে এসে বলল, আয় আমার সাথে। শোন, তোকে যেখানে নিয়ে যাওয়া হবে বলতে পারিস এখান থেকে মানুষ ওরা কিনে নিয়ে যায়, গেলেই তুই বুঝতে পারবি, সবার সাথে গার্ডিয়ান থাকবে, কিন্তু তুই একা থাকবি। আমি তোকে আরো অনেক কিছু বুদ্ধি দিতাম, কিন্তু তোর ব্যবহার ভালো না। আমি আর কোনো কথা বাড়ালাম না, মুক্তার পেছনে পেছনে হেঁটে যেতে লাগলাম। হঠাৎ মুক্তা বলল, এখনো সময় আছে, নিজেকে তৈরি করে নে, এভাবে ভীতু হয়ে কয়দিন বাঁচবি? বলতে পারিস আমি তোকে এসব কথা কেন বলছি? হঠাৎ করে মুক্তা দাঁড়িয়ে মন খারাপ করে বলল, জানিস আমারও খুব কষ্ট লাগলো, তোর সামনে ওরা তোর মাকে খুন করেছে, আমি চাইলেই ওদের মেরে ফেলতে পারবো, কিন্তু আমি কেন এসব করতে যাব? তুই আমার কে? যদি পারিস নিজে নিজে কিছু করে নে। এবার আমি হাসতে হাসতে বললাম, ওদের মৃত্যু হবে, তবে মৃত্যুটা ওরাই আমার কাছে চাইবে। আর ঠিকই তো, আপনি আমার কে? আর কিছু বললাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় এসে মুক্তা থেমে গিয়ে বলল, ওইখানে অনেক মানুষ দেখা যাচ্ছে না? ওখানে গিয়ে একপাশে দাঁড়া, একজন মুরব্বী আসবে, যাকে দেখে একদম রাজা রাজা মনে হবে, তিনি যাকে পছন্দ করবে সে হবে তার বাড়ির চাকর। এই বলে মুক্তাও আমার সামনে থেকে চলে গেল। মুক্তার কথা মতো আমি গিয়ে এক কোনায় দাঁড়ালাম।
এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ যেভাবে গরু কেনা বেচা করে না, ঠিক তেমন করেই মনে হচ্ছে এখানে আজকে গরুর পরিবর্তে মানুষ বিক্রি হবে। শালা, কোথায় এসে ফেসে গেছি, সবকিছুই আজব মনে হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন মুরব্বী হেঁটে সামনে আসতে লাগলো। তার পরনের পোশাক দেখে মনে হচ্ছে তিনি আজকে এখানে একজনকে কিনে নিয়ে যাবে। তবে আমি পুরোই বোকা হয়ে গেছি। ওই মুরব্বির পাশে মুক্তাও হেঁটে হেঁটে আসছে। একটা মানুষের যে এত পাওয়ার থাকতে পারে, আজকে আমি তাকে না দেখলে বুঝতেই পারতাম না। মুরব্বি ঘুরে ঘুরে এক এক করে সবকিছুই দেখতে লাগলো। ধীরে ধীরে আমার কাছে আসতেই মুক্তা মুরব্বির কানের কাছে কি জানি বলল। অমনেই মুরব্বি আমাকে ডাক দিল। আমি যেই সামনে যাব তখন একটা পুলিশ এসে আমার সম্পূর্ণ বডি চেক করলো। পরে মুক্তা আমাকে উদ্দেশ্য করে বলল, এখানে কি তুমি একাই আসছো? এবার আমি মাথা নিচু করে বললাম, জি ম্যাম। এবার মুরব্বি আমার দিকে তাকিয়ে বলল, এখানে সবাই তাদের মা বাবাকে নিয়ে আসছে, আর তুমি এখানে একা আসলে কেন? এর মানে কি? তুমি কি কোনো নিয়ম কানুন জানো না? এবার আমি মাথা নিচু করে বললাম, আসলে স্যার, আমার মা বাবা বেঁচে নেই। আমি ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। আর আজকে শুনলাম এখানে আপনার বাসায় নাকি চাকর নেওয়া হবে। তাই মনে করলাম যদি আমি একটা সুযোগ পাই তাহলে থাকার মতো একটা জায়গা পেয়ে যাব। আমাকে কিছুই দিতে হবে না স্যার, আপনার বাসায় কাজ করব, শুধু 3 বেলায় খাবার দিবেন, আর কিছু লাগবে না। আমার কথা শুনে তিনি কিছু একটা চিন্তা করে মুক্তাকে বলল, কি বলো তুমি মা? মুক্তাকে মা ডাকতে শুনে আমি পুরাই বোকা হয়ে গেলাম। তাহলে এই মেয়ে কি বিশ্বসুন্দরী? আরে না না, এটা কখনো হতে পারে না। কিন্তু আমার তো কিছুই মাথায় ঢুকছে না, ওরা আসলেই আমার সাথে কি করতে চাইছে। হঠাৎ করে মুরব্বি মাথা থেকে টুপিটা খুলে সবাইকে যেতে বলে পুলিশকে বলল আমাকে নিয়ে আসতে। পুলিশ আমার কাছে এসে আমার হাত পা চোখ বেঁধে গাড়িতে তুলে নিল। ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। ওরা আমার সাথে চালাকি করতে চাইছে না তো? তাহলে আমি আবারও বোকার মতো কাজ করলাম নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের 4 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।